নেতাকর্মীদের সাথে বৈঠকে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির নির্দেশনা তারেক রহমানের। চীনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ, 4 দিনের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন রবিবার। ডিসি এসপিদের বিরুদ্ধে ইসিতে দলীয় আনুগত্যের নালিশ জামায়াতের। এবারে নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করা, বলেছেন কমিশনার সানাউল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট গণনা চলছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ভিপি, জেএস, এজেএস 3 পদেই এগিয়ে শিবির প্যানেল। সিন্ডিকেটের অজুহাতে হয়রানি বন্ধ না হলে সব ধরনের এলপি গ্যাস বিক্রি বন্ধের হুঁশিয়ারি এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির। সরকারের নমনীয়তাকে দুষছেন বিশেষজ্ঞরা। টি-20 বিশ্বকাপ ভারতে নয়, শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ, বললেন ক্রীড়া উপদেষ্টা। নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি, জানিয়েছেন বুলবুল। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 সপ্তাহের দলীয় শোক পালন শেষে নির্বাচন সামনে রেখে কর্মচঞ্চল হয়ে উঠেছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। এদিন সকাল থেকে নিজ এলাকার নেতাকর্মীদের সাথে বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দলের চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে 7 দিনের দলীয় শোক শেষে পুরোদমে শুরু হয়েছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি। গত কয়েকদিনের মতোই বুধবারও সকাল 11টার পর দলের চেয়ারপারসনের কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী কৌশল নির্ধারণে তারেক রহমান এদিন বৈঠক করেন নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের দলীয় নেতাকর্মীদের সাথে। এখানে গুলশানের নেতৃবৃন্দরা বলেছেন, ওনাকে কথা দিয়েছেন যে ওরা গুলশানের নেতৃবৃন্দরা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করতে যা যা করার দরকার তা করবেন এবং প্রতিটি ভোটারের দ্বারস্থ হওয়ার জন্য যা করণীয় তাই করবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা আশ্বস্ত করেছেন। এছাড়া বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান সাহেবের রোল in leading Bangladesh into the future, but it is for the people of the country to elect their next leader and prime minister. এদিন এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। 4 দিনের সফরে আগামী রবিবার দেশের উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার 4 দিনের সফরসূচি উপলক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট সফরের সময়সূচি জানানো হয়। সফরে তারেক রহমান নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত সহ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরে নির্বাচন কমিশনের আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না বলে জানানো হয়। এ উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। চিঠিতে বাংলাদেশের জনগণ ও বেগম জিয়ার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি। বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় রাজনৈতিক ইতিহাসে এক অনন্য স্থানে রয়েছেন, যা বহু বছরের জনসেবা ও নেতৃত্বের মধ্য দিয়ে সম্ভব করে তুলেছেন বেগম জিয়া। চিঠিতে তার পরিবার, প্রিয়জনদের পাশাপাশি বাংলাদেশ সরকার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা ও জানান জাতিসংঘ মহাসচিব। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মশাল হাতে শেষ পর্যন্ত তা বহন করে গেছেন বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যারা বলেছিলেন নির্বাচনে না গেলে খালেদা জিয়া হারিয়ে যাবেন, তারাই আজ হারিয়ে গেছে। মিসবা রহমানের রিপোর্ট। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে শোক সভা ও দোয়া মাহফিল হয়েছে। দেশের রাজনীতি ও গণতান্ত্রিক অভিযাত্রায় বেগম জিয়ার অবদান স্মরণ করেন বিএনপির শীর্ষ নেতারা।
সব কিছু থেকে দূরে রাখলেও প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত দোয়া আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ১-১১-র সময় আওয়ামী লীগ ও জামায়াত আপোষ করলেও বেগম জিয়া ক্ষমতার লোভ করেন নাই। একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করেন না, একজন নেতা। আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে এরশাদের সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। একমাত্র ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত 1 মিনিটের জন্য কোনো আপোষ করেন। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে? এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আরেক আলোচনার সভায় ডক্টর আব্দুল মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া কখনোই আপোষ না করায় দেশে গণতন্ত্রের সংগ্রাম আরও শক্তিশালী হয়েছে। যারা বলেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 86-88 সামরিক স্বৈর শাসকের আয়োজনে সেই নির্বাচনে না গেলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারা নিজেরাই আজ রাজনীতি থেকে হারিয়ে। 1991 সালের নির্বাচন ছিল সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং সেই নির্বাচনে মানুষ ভোট দিয়েছিল নিজের ইচ্ছা এবং সেই নির্বাচনে জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ভুয়া ভোটে নয়, প্রহসনের নির্বাচনে নয়। শোক সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে এখনও ভিড় সর্বস্তরের মানুষের। কেউ শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া মোনাজাত করছেন, কেউ বা তাঁর আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। সকালে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। এরপর দুপুরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, চাঁদপুর 1 বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এহসানুল হক মিলনের নেতৃত্বে চাঁদপুর জেলা বিএনপির নেতারা খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। পরে ওলামা দল আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে যোগ দেন তারা। শ্রদ্ধা জানাতে যান হবিগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া। আমরা আজকে সকলে দোয়া করব আগামী দিনে আমরা যেন জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ, উনার স্বপ্নের বাংলাদেশ, শহীদ জিয়ার রেখে দেওয়া বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি। আমি সবসময় বলেছি যে বেগম খালেদা জিয়ার মতো সাহসী, আপোষহীন এবং বুদ্ধিমান নেতৃত্ব আমরা কি করে পাবো আমি জানি না, কিন্তু ওনার নামটা আমাদের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাক। ইতিহাসে এরকম কোনো দেশে নেই যে একটা পরিবারের 3 জন গণতন্ত্রের জন্যে লড়াই করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং অন্যান্য রাজনৈতিক দলের আস্থা ধরে রাখাই বেগম খালেদা জিয়াবিহীন বিএনপির বড় চ্যালেঞ্জ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসন্ন নির্বাচনে মনোনয়ন বঞ্চিতদের সামনে নজরুল ইসলাম খানের রাজনীতিকে মডেল হিসেবে তুলে ধরার পরামর্শ তাদের। শহীদ জিয়া এবং খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমান নবীন প্রবীণের ঐক্যের সমন্বয়ে দলকে আসন্ন নির্বাচনের বৈতরণী পার করে দেশকে নেতৃত্ব দিতে পারবেন বলে আশা বিশ্লেষকদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থতাজনিত নিষ্ক্রিয়তার মধ্যেও তিনি ছিলেন বিএনপি এবং বাংলাদেশের রাজনীতির ঐক্যের প্রতীক। তার অনুপস্থিতিতে বিএনপি এবং দেশের রাজনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসন্ন নির্বাচন সহ রাজনীতিতে বেগম খালেদা জিয়ার শূন্যতা ভালোভাবে প্রভাব ফেলবে বলে ধারণা তাদের। দলের নতুন এবং প্রবীণ এবং নবীনদের মধ্যে একটা বোঝাপড়া
এটি নিশ্চিত করে দলকে সংগঠিত রেখে আগামী দিনের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেটাও তারেক রহমানকে করতে হবে। এখন তাদের প্রতিদ্বন্দ্বী যে জোট সেটাকে মোকাবেলা করে সামনে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য কর্মপন্থা নির্ধারণ, কর্মকৌশল নির্ধারণ, এটাও কিন্তু তারেক রহমান এবং বিএনপির বর্তমান নেতৃত্বের উপর এই চ্যালেঞ্জটাও কিন্তু বর্তেছে। বিভিন্ন জন হয়তো নমিনেশন বঞ্চিত বোধ করতে পারেন, এই জায়গায় তাদের একটা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে একটা অসন্তোষ বিরাজ করতে পারে। নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য, উনি নিজে জীবনে কখনো নির্বাচনে দাঁড়াননি, নমিনেশন পেপার সাবমিট করেননি, অথচ বাংলাদেশের বিএনপির রাজনীতিতে উনি একটা নক্ষত্র। তাহলে এই যে নক্ষত্রটা নির্বাচন না করেও যে নক্ষত্র হওয়া যায়, এই রোল মডেলটা বিএনপির পক্ষ থেকে প্রচার করা, পজিটিভলি প্রোয়েক্টিভলি দলের নেতৃবৃন্দের কাছে পৌঁছানো। বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়া খালেদা লেগাসি অনুসরণ করে এগিয়ে যেতে সক্ষম হবেন। কঠিন হলেও দল ও দেশের রাজনীতির শৃঙ্খলা ফেরাতে তাঁর নেতৃত্বে আস্থা রাখতে চান তারা। অন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো তাদেরও বেগম খালেদা জিয়ার উপর একটা একেবারে নিঃশর্ত একটা আস্থা এখানে ছিল। তো তারেক রহমানকে এখন এই জায়গাটা নিশ্চিত করতে হবে তাকে প্রথম। একই সাথে যারা রাজনীতি করেছেন সেই জোটের মধ্যেও তার নিরঙ্কুশ একটা বলবো যে নেতৃত্বের জায়গা, তাকে কিন্তু এটা নিশ্চিত করতে হবে। খালেদা জিয়াকে আলোচনা যখন আমরা করি, জাতীয় ঐক্যের ব্যাপারটা আলোচনা করি আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকা, এই দুটোর প্রেক্ষাপটে তো খালেদা জিয়া সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য। সেই দুটো জায়গার মধ্যে তারেক রহমানকে কল্পনা করার যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে। সংবর্ধনা দিতে গিয়ে যে বক্তৃতা দিলেন, অল্প সময়ের বক্তৃতায়, সেই বক্তব্যে একটা ঐক্যের সুর ছিল। আসন্ন নির্বাচনের সাফল্য কিংবা ব্যর্থতাই হবে বিএনপিতে তারেক রহমানের নেতৃত্বের বড় পরীক্ষা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নিজ দেশের নাগরিকদের হত্যা করে গণকবর দেওয়ার মতো ঘটনা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। তৎকালীন সরকার যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকায় রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা 114 জনের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ মন্তব্য করেন। প্রফেসর ইউনূস বলেন, সত্য উদ্ঘাটন এবং শহীদদের পরিচয় ফিরিয়ে দেওয়ার এই উদ্যোগ নিখোঁজ পরিবারগুলোর জন্য ন্যায়ের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন। প্রধান উপদেষ্টা বলেন, এই ডিএনএ শনাক্তকরণ কার্যক্রম প্রমাণ করে সত্যকে চিরদিন চাপা দেওয়া যায় না। নিহতদের নাম ও পরিচয় ফিরে আসবে আর তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে। তিনি বলেন, এই উদ্যোগ কেবল একটি ফরেনসিক কার্যক্রম নয়, এটি নিখোঁজদের পরিবারের চোখের পানি মুছে দেওয়া, রাষ্ট্রের মানবিক মুখ পুনরুদ্ধার করা এবং ন্যায় বিচারের পথে এক সাহসী পদক্ষেপ। যারা এখনও প্রিয়জনের খোঁজে পথ চেয়ে আছেন তাদের জন্য এই কার্যক্রম আশার আলো। একদিন সত্য সামনে আসবেই বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করা। পর্যবেক্ষকদের ইসির তৃতীয় নয়ন আখ্যায়িত করে তাদের পর্যবেক্ষণ মানসম্মত হবে বলে এই ইসি আশা প্রকাশ করেন। তবে জামায়াতে ইসলামের অভিযোগ, দেশে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নেই। ইসির কাছে নানা নালিশ জানান তারা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বুধবার বিকেলে নির্বাচন কমিশনে যায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তারা। বৈঠকে দেশের সার্বিক নির্বাচনী পরিবেশ, প্রচার প্রচারণা, প্রার্থীদের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের মনোভাব, রাজনৈতিক দলের প্রতি সরকারের আচরণ সহ নানা অভিযোগ তুলে ইসির কাছে নালিশ জানান জামায়াত নেতারা। পরে সাংবাদিকদের জানান, দেশে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইকুয়াল লেভেল ফিল্ডে একটা সুষ্ঠু নির্বাচন হোক। কারণ বাংলাদেশে আজকে যে সমস্যা, এই সমস্যার প্রধান কারণই হচ্ছে বিগত 56 বছরের একটা সুষ্ঠু নির্বাচনের অভাব। এবং আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয়, তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। একটি দল
এই করতে গিয়ে তো নির্বাসনে আছে। সুতরাং আরেকটা দল যদি করে তারা এক পর্যায়ে গিয়ে নির্বাসনে যাবে। এদিকে এফইডির নির্বাচনী পর্যবেক্ষক বিষয়ক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসির পদক্ষেপ তুলে ধরেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমাদের জন্য 2026-এর নির্বাচনটাকে যদি আমি একটু অ্যানালজি ড্র করি, আমি যদি একটু মেটাফরিক্যালি বলি, অনেকটা হচ্ছে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফেরত এনে আবার চালানো শুরু করা, বেয়ার মিনিমাম রিপেয়ার করে কিছু কিছু যন্ত্রাংশ রিপ্লেস করে অন্তত গতি দেওয়া। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনও বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার ও বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণের তৃতীয় দিনেও বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আবেদন করেছেন। আপিল শুনানি শুরু হলে প্রার্থিতা ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামী। বুধবার সকালে ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালুনি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সংবাদ সম্মেলনে জামায়াতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ও রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিগত দিনগুলোতে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাবে সংকটের কথা তুলে ধরা হয়েছে বলেও জানান আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের একটি দলের দিকে ঝুঁকে পড়েছে অভিযোগ করে তিনি বলেন, এর ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। পাতানো নির্বাচন হলে গভীর সংকটে পড়বে দেশ। নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাকাওয়াত হোসেন। বলেছেন, সরকার পরিচ্ছন্ন নির্বাচন দিতে চায়, অতীতের মতো শাসন ব্যবস্থা আর চায় না। কিন্তু রাজনৈতিক দলগুলোর মন মানসিকতায় পরিবর্তন এসেছে কিনা তা এখনও স্পষ্ট নয় বলে মন্তব্য তাঁর। সুজনের প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন দেখতে চায়। তাইমুর রশিদের রিপোর্ট। গণভোট 2026 কি ও কেন, এ নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যেহেতু জুলাই জাতীয় সনদে সই করেছে, এটি বাস্তবায়নের অঙ্গীকার করেছে, তাই তাদেরও গণভোটের ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য কার্যক্রম পরিচালনা করা উচিত। দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন দেখতে চায়। প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহি নিশ্চিতকরণ এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার উদ্যোগ আর বিলম্বিত করা যাবে না। এই সংস্কার প্রক্রিয়া আমরা রাজনৈতিক দল সহ সবার সদিচ্ছা, আন্তরিকতা ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করি। তো এই আমাদের সুস্পষ্ট আহ্বান রাজনৈতিক দলগুলোর কাছে, তারা যেন সুস্পষ্ট অবস্থান নেয়। গণভোটের হ্যাঁ অথবা হয় হ্যাঁ, না হয় না, অস্পষ্টতার কোনো সুযোগ নেই। তারা অঙ্গীকার করেছে, আশা করি তারা তাদের অঙ্গীকারগুলো রক্ষা করবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয় এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। স্মরণ করিয়ে দেন, গণভোটে হ্যাঁ না জিতলে আবারও ফ্যাসিবাদ ফিরবে। আমি বিশ্বাস করি যে এই গণভোট শুধু বিজয়ী হবে না, এই গণভোট বাংলাদেশের সকল মানুষের এজেন্ডা। যারা মুক্তভাবে, স্বাধীনভাবে, নিরাপদভাবে বেঁচে থাকতে চায়, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মুক্ত, নিরাপদ এবং বসবাসের উপযোগী বাংলাদেশ রেখে যেতে চায়, এটা তাদের এজেন্ডা। সুতরাং এখানে দুশ্চিন্তার কোনো কারণ নাই। মানুষ তার সিদ্ধান্ত জানাবে যে পরিবর্তনের জন্য হ্যাঁ। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী দিনে বাংলাদেশ কোন পথে হাঁটবে তার অনেকটাই নির্ভর করছে ভোটারদের উপর। নিজেরা না বদলালে সিস্টেম বদলাবে না বলে মনে করেন তিনি। ইতিমধ্যেই আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি, অনেক ক্যাম্পেইন চলছে, চলাটাই স্বাভাবিক। কারণ আমরা যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই, তারা সব ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। তাদের কাছে এখনো টাকা পয়সা আছে, তাদের বিদেশি মদত আছে। যে নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামতে হবে এবং সেটার জন্য যা সহযোগিতা দরকার ডেফিনেটলি সরকার করবে। কারণ সরকার তো ইলেকশন দিতে চাচ্ছে,
আপনারা তো কেউ তার ঘাড়ের উপরে চাপেন নি যে নির্বাচন দিতে হবে। গভর্নমেন্ট ইজ গিভিং ইলেকশন বিকজ ওটা আমাদের আলটিমেট এইম ছিল যে আমরা একটা প্রচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে যেই আসুক তাকে হ্যান্ড ওভার করবো। স্বৈরাচারী কাঠামো ভাঙতে জাতীয় ঐকমত্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এ পর্যন্ত প্রাপ্ত ফলে ভিপি, জিএস ও এজিএস 3 পদেই এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। দুপুর পর্যন্ত ছাত্রদল সমর্থিত প্রার্থী, ভিপি প্রার্থী এগিয়ে থাকলেও বিকেল থেকে আসা ফলাফলে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে যায়। মোট 39টি কেন্দ্রের মধ্যে 23টি কেন্দ্রের ফলাফলে ছাত্র শিবির সমর্থিত ভিপি পদে রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ ও এজিএস পদে মাসুদ রানা এগিয়ে রয়েছেন। এর আগে ভোট গণনার মেশিনে কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার সন্ধ্যা 6টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায় গণনা কার্যক্রম। এরপর প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর আবারও মধ্যরাতে ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশন জানিয়েছে বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে। মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ হয়। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার রিফায়েত শাকিল। সরাসরি তার কথা বলবো তার সাথে। শাকিল, জকসু নির্বাচনের ফলাফলের সবশেষ খবর আমাদের জানাবেন। সাবরিনা, জকসু নির্বাচনের সর্বশেষ আমরা আপনাদেরকে যে খবর জানিয়েছিলাম সেখানে ছিল 18টি কেন্দ্রের খবর। তারপর কিন্তু বেশ অগ্রগতি হয়েছে এবং সেই অগ্রগতি অনুযায়ী এই মুহূর্তে কিন্তু এখন পর্যন্ত 26টি কেন্দ্রের ফলাফল আমরা অফিসিয়ালি পেয়েছি এবং আনঅফিসিয়ালি আরও অনেকগুলো পাওয়া গিয়েছে। 26টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আমরা যেমনটি দেখতে পাচ্ছি তাতে হচ্ছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরাই আসলে সকল পদে যে বড় পদগুলো রয়েছে সেই পদগুলোতে এগিয়ে রয়েছে। বিশেষ করে ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল এবং ছাত্র অধিকার সেই প্যানেলের একেএম রাকিব, তার কাছ থেকে 51 ভোটে তিনি এগিয়ে রয়েছেন। অপরদিকে জিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরার চেয়ে 2043 ভোটে এগিয়ে রয়েছেন। এজিএস পদে ছাত্র শিবিরের সমর্থিত প্রার্থী মাসুদ রানা, তার নিকটবর্তী ছাত্রদলের তানজিল থেকে তিনি এগিয়ে রয়েছেন 484 ভোটে। তো এখন পর্যন্ত যদিও এটি আসলে অফিসিয়ালি 26টি কেন্দ্রের আমরা তথ্য দিয়েছি, তবে এখানে ইতোমধ্যে কিন্তু আমরা খবর পাচ্ছি যে 30টির বেশি কিন্তু কেন্দ্রের ভোট ইতোমধ্যে গণনা হয়ে গেছে। খুব শিগগিরই আমরা কিন্তু আশা করছি যে পুরো ফলাফল আমরা পেয়ে যাব এবং আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ শাকিল। সিন্ডিকেটের অজুহাতে হয়রানি বন্ধ না হলে সব ধরনের এলপি গ্যাস বিক্রি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। ফলে এলপি গ্যাসের সংকট আরও বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। সরকার ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও বাজারে নির্ধারিত দাম দূরের কথা, দ্বিগুণ দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন সরকারের নমনীয় পদক্ষেপে এলপি গ্যাস নিয়ে 9-6 করছে ব্যবসায়ী ও অপারেটররা। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। মগবাজারের দিলু রোডের বাসিন্দা নূরজাহান বেগম দীর্ঘক্ষণ লাইনের গ্যাস জ্বালানোর চেষ্টায় ব্যর্থ। অবশেষে সিলিন্ডারেই ভরসা, তবে তার দামেও আগুন। দ্বিগুণ দামে কতদিন এভাবে রান্না করতে পারবেন এ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। এলপি কিনে খাওয়ার সামর্থ্য আগে কম ছিল, কিনে খাইছি, এখন দাম বেড়েছে দেখে কিনে খাওয়ার সামর্থ্য শেষ। সাধারণ মানুষ হিসাবে তো এটা কিনে খাওয়া আদৌ সম্ভব না, কারণ একটা মানুষ মাসে কত বা ইনকাম করে। পাইকারি দোকানে চলছে এলপি গ্যাসের হাহাকার, দেখা মিলছে না গোডাউনেও। আমার দোকানে প্রায় 5-7 দিন যাবৎ ভর্তি গ্যাস নাই। তো কোম্পানিতেও লিকুইড সংকট, এই জন্য কোম্পানি গ্যাস দিতে পারতেছে না। গ্যাসটা এখানে আপনার 1.5 মাস যাবৎ গ্যাস না, আর আমাদের এগুলো সব খালি বোতল। তবে তথ্যের ভিত্তিতে বাংলা ভিশনের টিম হাজির রাজধানীর তেজগাঁওয়ের হকার্স মার্কেটে। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে লাপাত্তা ব্যবসায়ী। গাড়ি থেকেই সরাসরি চলে যাচ্ছে অজানা স্থানে। অতিরিক্ত মুনাফার আশায় এমন কৃত্রিম সংকটের অভিযোগ ক্রেতাদের। আমারে বলছে যে আপনার হলো মগবাজার নেওয়ার জন্য, আমি মগবাজার নিতেছি, তো আমি এর বাইরে আর কিছু বলতে পারি না। এখানে বিক্রি করবেন এগুলা, যার মাল উনি আসে নাই। আপনি কার কাছ থেকে কিনলেন? আমি ওই আসে নাই তো,
আমার পাঠাইছে এইখানে যে ওখান থেকে 4টা মাল তুমি নিয়ে আসো। আমি যখন দিছি ও তো ওখানে আসিল, এখন তো নয়। আপনারা আয়নের পরে ও গেছে গা। 2 দিন আগে জিজ্ঞেস করছিলাম, বলছে 2000 টাকা ওই 12.5 কেজি। আর আপনার আজকে ফোন দিছি, বলতেছে যে আজকে ওনার কাছে একদমই নাই। গ্যাসের অবস্থা এটা তো একটা বোঝা যাচ্ছে যে কৃত্রিম সংকট তৈরি করা, আর কিছু না। এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি বলছে 27টি কোম্পানি বাজারজাত করছে 5.5 কোটি সিলিন্ডার। তবে সংকটময় মুহূর্তে তা দাঁড়িয়েছে 1.25 কোটিতে। তাদের অভিযোগ, আমদানিকারকদেরকে না ধরে ডিলারদের উপর চালানো হচ্ছে খড়গহস্ত। বিআরসি বসে যদি আমাদের সাথে সমঝোতায় না আসে, আমাদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাস না দেয়, আমরা আগামী 24 ঘন্টা পরে সারা বাংলাদেশে গ্যাস বিক্রয় বিপণন বন্ধ করে দেব। আর জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন সরকারের তদারকি সেলগুলোর অচল অবস্থাই এই পরিস্থিতির জন্য দায়ী। আগে সরকারের আমলে ব্যবসায়ীরা বাজারের উপরে নিয়ন্ত্রণ রেখেছিল, তারা রাজনৈতিক ক্ষমতাশালী ছিল। এখনকার সরকার তো রাজনৈতিক দল নেই, স্বজনপ্রীতি নেই, তাহলে তারা এদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না কেন? তারা এদের কাছে কেন জিম্মি হয়ে যায়? এর কোনো সদুত্তর ভোক্তাদের কাছে নেই। সুতরাং এখানে সরকার বিশেষভাবে অভিযুক্ত। জ্বালানি উপদেষ্টার এই কথা স্বীকার করাটাই যথেষ্ট নয়, তিনি এ দায় এড়াতে পারেন না, এ অভিযোগ তার উপরে বর্তায়। দ্রুত সংকট উত্তরণে সরকারকে দৃঢ় পদক্ষেপ নেয়ার তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপত্তা ইস্যু, জাতীয় অবমাননার জন্য টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে চায় না বাংলাদেশ, আগ্রহী শ্রীলঙ্কায় খেলতে, বলেছেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারতে দল না পাঠাতে নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি, জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি থেকে বিসিবির দেওয়া চিঠির জবাব পাওয়ার পর সচিবালয়ে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করেন বিসিবি সভাপতি। মানিক মাহমুদের রিপোর্ট। নিলাম থেকে রেকর্ড মূল্য 9 কোটি রুপিতে আগামী মার্চে হতে যাওয়া আইপিএলের জন্য টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে দলভুক্ত করে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে দীপু দাস নামে এক নাগরিকের হত্যাকে কেন্দ্র করে প্রতিবাদী হয়ে ওঠে ভারতের উগ্রবাদীরা। মুস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়ার হুমকি দেয় তারা। তাদের হুমকি, ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের তীব্র বিরোধিতায় মুস্তাফিজকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এমন অবমাননায় বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশনায় ক্রিকেট বোর্ডও শক্ত অবস্থান নেয়। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-20 বিশ্বকাপ। গ্রুপ পর্বের সূচিতে বাংলাদেশের ম্যাচগুলো আছে ভারতের ভেন্যুতে। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে বিসিবি সিদ্ধান্ত নেয় ভারতে খেলতে না যাওয়ার। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠি পাঠায়। সেই চিঠির জবাব দিলেও ভেন্যু পরিবর্তন নিয়ে কিছু জানায়নি আইসিসি। সরকারের অবস্থান জানতে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করে বিসিবি। সভা শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও অবমাননার বিষয়ে কোনো আপোষ নেই। আমরা ক্রীড়া পাগল নেশন, আমরা ক্রিকেট ভক্ত নেশন, আমরা অবশ্যই খেলতে চাই। আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। কিন্তু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই, এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই। খেলোয়াড়দের সাথে সাংবাদিক, দর্শক ও স্পন্সরদের নিরাপত্তার বিষয়ে আইসিসিকে বোঝানোর চেষ্টা করা হবে, জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এই সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে, আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। আমরা বোঝাবো, কেননা দেখেন পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে, এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটার মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারবো। এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদেরকে জানতে চাইছে কি কি ইস্যু, তো আমরা এখন কি কি ইস্যু সেগুলো লিখে পাঠাবো। বিসিবির দাবি, আইসিসি মেনে না নিলে অথবা টি-20 বিশ্বকাপে না খেলতে পারলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে বাংলাদেশের। আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় এখন বিসিবি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান। সরাসরি কথা বলবো তার সাথে। রেমান, তারেক রহমানের আজ কি কর্মসূচি আছে জানাবেন। সাবরিনা, বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
দিনভর ব্যস্ততম সময় পার করেছেন। আজকের দিনের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং এখানে আগামী নির্বাচন, চীনের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক থেকে শুরু করে নানা দিক নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছেন একটি নির্বাচিত সরকারের সঙ্গে চীন কাজ করতে চায়। একই সঙ্গে কিন্তু রাজনৈতিক বেশ কয়েকটি দলের নেতারা তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন, বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ভিপি নূর এবং সেই দলেরই সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান, তারা দেখা করেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। তারা নির্বাচন করছেন এবং যেই সব আসনে নির্বাচন করছেন বিএনপির দীর্ঘদিনের মিত্র কিংবা বিগত দিনে যারা আন্দোলন করেছেন, একই সঙ্গে তাদের সেই আসনগুলোতে বিএনপির প্রার্থী বা বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এমন প্রার্থী রয়েছে, সেই আসনগুলোতে আসলে নির্বাচনের পরিবেশ, নির্বাচন কীভাবে হবে, কী প্রক্রিয়া হবে কিংবা বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, কথা বলেছে। তারেক রহমান জানিয়েছেন যে সমস্ত এলাকায় এরকম বিবাদপূর্ণ জায়গা রয়েছে সে সমস্ত সংসদীয় আসনে তারেক রহমান নিজে সফর করবেন এবং প্রত্যেক পক্ষকে তিনি ডেকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি নির্দেশনা দেবেন। একই সঙ্গে কিন্তু আজকে সিদ্ধান্ত হয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে। তার উত্তরবঙ্গ সফরটি হবে বাংলাদেশে তিনি আসার পরে এটাই প্রথম কোনো রাজনৈতিক সফর। এই সফরে তিনি নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সাংগঠনিক যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো নিয়ে তিনি কথা বলবেন। তো এই মুহূর্তে কার্যালয়ের ভিতরে তারেক রহমান রয়েছেন, আর দলের মহাসচিব থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ যারা এসেছিলেন তারা কিন্তু চলে গেছেন। তো এই হচ্ছে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় জোট প্রার্থী সাজ্জিদ আলম বলেছেন, জাতীয় নির্বাচনের হলফনামায় তথ্য গরমিল ছিল না, বরং যে ভুল ছিল তা সংশোধন করে দেওয়া হয়েছে। অভিযোগ করেন এ নিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে। দুপুরে পঞ্চগড় এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন। সাজ্জিদ আলম বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রপাগান্ডা সেল থেকে গুজব ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে। বলেন, ছড়ানো হচ্ছে তিনিই নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করেছিলেন। বিএনপিও বর্তমানে নানা ধরনের গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ এনসিপির এই নেতার। বলেন, দলটি ভয়ভীতি দেখাচ্ছে, লোকজনকে নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করছে। নিজের সম্পর্কে সার্জিস বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসায় যুক্ত হয়েছেন কিছুদিন আগে, তবে কোনো ধরনের তথ্য গোপন করেননি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন, আগামী বছর থেকে আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্নও অনলাইনে জমা দেয়া বাধ্যতামূলক করা হবে। ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভ্যাট ফেরতের কার্যক্রম ই ভ্যাট রিফান্ড চালুর উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এনবিআর চেয়ারম্যান জানান, নতুন পদ্ধতি চালুর ফলে হয়রানি কমবে, সময় কম লাগার পাশাপাশি সাশ্রয় হবে লাখ লাখ টাকা। গ্রাহককে ভ্যাট অফিসের দাঁড়ে দাঁড়িয়ে আর ঘুরতে হবে না। আবার আম্বার গ্রুপের সিএফও ইমরান হোসেনের অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে অর্থ ফেরতের মধ্য দিয়ে ভ্যাট রিফান্ড কার্যক্রম উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। এক ক্লিকে অর্থ ফেরত পেয়ে খুশি অন্য 3 গ্রাহকও। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লেষ অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।